খুব নিন্দা হচ্ছে জানেন, আর সেই নিন্দাগুলো না লজ্জা পাওয়ার মতো। আমাদের মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারের, আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বাবুকে নিয়ে নিন্দা হচ্ছে এবং প্রশ্ন উঠছে তার শিক্ষাগত যোগ্যতা এবং ডিগ্রি নিয়ে। আমি সদ্য 2 দফায় দিল্লি গিয়েছিলাম, আর সংসদে অভিষেক বাবু, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সংসদে বাজেট বিতর্কে যা বলেছেন সেটা নিয়েই সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে তিনি একটা খুব সুন্দর ট্যাব হাতে করে বক্তৃতা শুরু করলেন, কিন্তু যা যা বললেন তাতে বোঝা গেল তার ডিগ্রি নিয়েই সন্দেহ রয়েছে। আজকে এই প্রতিবেদনে আমি সেই লজ্জার কথা বলবো এবং কিছু উত্তরও দেব মাননীয় ভাইপো বাবুর উদ্দেশ্যে। যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছেন? অভিষেক বাবু সংসদে দাঁড়িয়ে তিনি এমনি কম যান, কিন্তু এই বাজেট বিতর্কে কেন্দ্র সরকারকে দুষতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যার জন্য সমালোচনা হচ্ছে, প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন উঠছে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওই সংসদে বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের কর ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন, আর তারপর থেকেই না অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগে যেসব কথা শোনা যেত সেগুলো নিয়ে আলোচনা চলছে। জানেন, অনেকে বলেছে আমাকে, দেখুন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কলকাতার নব নালন্দা হাই স্কুলে পড়তেন, তারপরে তিনি এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলে পড়েন। হঠাৎ করে তার এই বদল, স্কুল বদল, এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে। আমার কাছে সঠিক তথ্য নেই, তবে যেটা শুনেছি সেটা বলা হয় নব নালন্দা থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হয়েছিল ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলা হয়। কিন্তু তিনি একটি দিল্লির কলেজ থেকে বিবিএ এবং এমবিএ পাশ করেছেন। হিউম্যান রিসোর্স এবং মার্কেটিং এর ডিগ্রি দিল্লির যে প্রতিষ্ঠান থেকে তিনি পান সেটাই বিতর্কিত। তিনি যখন ওই কলেজে পড়াশোনা করেছেন তখন এই ডিগ্রি দেওয়ার অধিকারই ছিল না ওই সংস্থার। 2014 সালে যেবার ভাইপো বাবু প্রথম সাংসদ হলেন ডায়মন্ড হারবার থেকে, তিনি মনোনয়ন পেশের সময় হলফনামায় জানিয়েছিলেন তিনি আইআইপিএম নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে 2009 সালে এমবিএ ডিগ্রি পেয়েছেন। এ নিয়ে পরে সংবাদপত্রে লেখালেখি শুরু হয় এবং তা নিয়ে একটি মামলা হয়। ওই প্রতিষ্ঠানটি যেখান থেকে ভাইপো বাবু এমবিএ করেছেন তারা দিল্লি হাইকোর্টে গিয়ে জানায়, তারা হলফনামা দিয়ে জানায় এমন কোন ডিগ্রি তারা দেয় না। এই যে ভুল তথ্য দিয়ে অভিষেক সাংসদ হয়েছেন সেটায় তিনি জনপ্রতিনিধিত্ব আইন ভেঙেছেন বলে অভিযোগ ওঠে, মামলা চলে। কিন্তু পরে তিনি যখন 2019 এবং 2024 সালে ভোটে লড়েছেন তখন তিনি হলফনামায় একটা নতুন কথা বলেছেন। তিনি বলেন যে এমবিএ ডিগ্রি তার আছে, তবে সেটা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত স্বীকৃতি অনুযায়ী বেলজিয়ামের একটি সংস্থা তাকে ডিগ্রি দিয়েছে। আগে বললেন তিনি নিজে এই যে সংস্থাটার নাম সেখান থেকে তিনি ডিগ্রি পেয়েছিলেন আইআইপিএম, সেই সংস্থা যখন বললো যে আমরা এই ডিগ্রি দিই না, তখন তিনি হলফনামা দিয়ে বললেন বেলজিয়ামের একটি সংস্থা দিয়েছে এই সংস্থার মাধ্যমে। এ নিয়ে না আমি একটা সম্পূর্ণ ভিডিও করেছিলাম, ভাইপোর অনেক রহস্য, গত মে মাসে, মানে 2025-এর মে মাসে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে ভাইপো বাবুর কত রহস্য আছে সেগুলো বলা আছে। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। যাই হোক, এবার আছে সংসদে বাজেট বিতর্ক। অভিষেক বাবুর বক্তব্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষকে কর দিতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে। করের ফাঁসে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের উপরে জিএসটির বোঝা চাপানো হয়েছে। অভিষেক সেটিকে ট্রিপল ট্যাক্স বলে সংসদে উল্লেখ করেন এবং বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আয়কর, জিএসটি, মূল্যবৃদ্ধি এসব নিয়ে মানুষ খুব চাপে। এটাও বলেছেন
যে মৃত্যুর পর শেষকৃত্যে পোড়ানো মোমবাতি ধূপকাঠি এসবের থেকেও কর নেয় কেন্দ্রীয় সরকার। আচ্ছা, আপনারা বরং শুনুন অভিষেক বাবু কি বলেছেন। লোকসভায় বিরোধী পক্ষ তারা সবসময় বাঁদিকে বসেন, তাই আজ আমার বাঁদিকের স্ক্রিনেই অভিষেক বাবু। And honorable speaker, even after his death the family still pays tax. बच्चा पैदा होता है, दूध और डायपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, कमाई शुरू होता है, इनकम पर टैक्स, सर बचत करता है, बचत के ऊपर टैक्स, जीने के लिए खर्च करता है, खर्च पे टैक्स, काम पर जाता है, पेट्रोल डीजल पर टैक्स, बीमार पड़ता है, इलाज और दवाई पर टैक्स। শুনলেন? তো আমিও শুনলাম, আরো বাকি আছে, এখানে শেষ নয়, তার কথা আরো শুনতে হবে আপনাদের এবং তার জবাবটাও শুনতে হবে তাকে। আমি যতদূর জানি শেষকৃত্যে কোনো রকম কোনো জিএসটি দিতে হয় না, তাছাড়া দুধ, লেখাপড়া জিএসটি নেই। অভিষেক বাবু বললেন কিন্তু সংসদে দাঁড়িয়ে, এখানেই তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠছে। হেলথ ইন্স্যুরেন্সে জিএসটি উঠে গেছে, উনি বললেন স্বাস্থ্যে। এই সবের জবাব না সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী দিয়েছেন। শ্রীমতী নির্মলা সীতারামন সব বলেছেন, তখন মুখ চুন করেছিলেন তিনি সংসদে, বাকি তৃণমূল সাংসদরাও। আর আমার কেন জানি না বাঙালি হিসেবে লজ্জা হচ্ছিল জানেন। আর এবার দিল্লিতে গিয়ে পরিচিতদের কাছেও যখন বাংলার একজন নবপ্রজন্মের রাজনীতিক, যিনি, তাকে দেখে মনে হয় তিনি একটা বেশ শিক্ষিত মানুষ, মনে হয় কেন শিক্ষিতই তিনি, তিনি গাড়ি টাড়ি নিয়ে ঘোরেন, তার পোশাক আশাক, তিনি সংসদে কাগজ নয় ট্যাব হাতে করে বক্তৃতা করেন, তাকে নিয়ে না সমালোচনা হচ্ছিল, তখন আমার লজ্জা হয়েছে। তিনি তো নতুন প্রজন্মের রাজনীতিকদের প্রতিনিধিত্ব করেন সংসদে, শুধু তৃণমূলের তো নয়। এই যে হলো বিতর্কটা, সেখানে নির্মলা সীতারামন জবাবটা দিলেন, পরে ভাইপো বাবু এক স্যান্ডেলে আবার জবাব দেন। তার আগে নির্মলা সীতারামন তাকে ঠিক কেমন জবাব দিয়েছিলেন একটুখানি শুনুন। पेंसिल, शार्पनर, इरेजर, एक्सरसाइज बुक, नोटबुक्स, मैप्स सब जीरो है। सो ये कहां से निकल कर डेटा ले आ रहे पता नहीं। শুনলেন? এরপরে এরপরে ভাইপো বাবু এক স্যান্ডেলে নির্মলা সীতারামনকে আবার জবাব দিয়েছেন। এইবারে একটা জিনিস খেয়াল রাখুন, এই যে অভিষেক বাবু এগুলো বলেছিলেন, বাংলার সংবাদ মাধ্যমগুলো সে কি লেখা, সে কি লেখা, অভিষেকের তোপ, সংসদে বাজেট নিয়ে সরকারকে তুলোধনা করলেন, সব আছে সেখানে, আপনি খুঁজে পাবেন না নির্মলা সীতারামন কি জবাব দিয়েছিলেন। দরকার নেই, আমি জবাবটা দিচ্ছি। তার আগে বলি, পরে ভাইপো বাবু এক স্যান্ডেলে যেটা লিখলেন, এটা না আমার মনে হয় আইপ্যাকের কোনো লোকজন লিখে দিয়েছিল। তাতে বলা হয়েছে, দেখুন, বলা হয়েছে তাজা তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু যে সকল মায়েরা ওই দুধ কিনতে পারেন না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি রয়েছে, যেটা উনি কিনতে পারেন না, মানে মায়েদের কথা বলা হচ্ছে, তার উপরে জিএসটি 0। যেটা কিনতে পারেন তার উপরে 5% জিএসটি। এবার আমি না একটা প্রশ্ন করি, আমি ডবল টন দুধ কিনি, 500 গ্রামের দাম 29 টাকা, আমি ধরেই নিলাম 32 টাকা দামের কাউ মিল্ক হাফ লিটার, তাহলে 1 লিটার কাউ মিল্কের দাম কত হচ্ছে, কত হচ্ছে 64 টাকা। আর ভালো একটা গুঁড়ো দুধ, মানে সাধারণ আমুল স্প্রে, তার কেজি হচ্ছে 470 টাকা, মানে যেটা কিনতে পারেন না অভাবের জন্য সেটা 64 টাকা কিলো, আর যেটা কিনতে পারেন কিন্তু জিএসটি দিতে হয় বলে অভিষেক বাবুর কান্নাকাটি, সেটা কিন্তু 470 টাকা, সব থেকে কম দাম, কোথাও কোথাও একটু বেশিও হবে। আমি কি বলি জানেন, একটা কথা বরং ভাবুন, মায়েদের দুধ কেন কমে যাচ্ছে? গ্রাম বাংলাতেও ইদানিং মাতৃদুগ্ধে টান, মায়েদের ওষুধ খাওয়াতে হচ্ছে ডাক্তারদের, তারা প্রেসক্রিপশন করছেন, কারণ মায়েদের পর্যাপ্ত পুষ্টি মিলছে না। এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পিসি জানেন, কিন্তু প্রকল্প নেই কোন রাজ্যে।
টাকা দিতে হবে না, একটা পুষ্টিশ্রী নামে একটা প্রকল্প তো চালু হতে পারে, বলুন। নামটা তো উনি ভালো দিতে পারেন, আমারটা পছন্দ হলে, কিংবা পুষ্টি সাথী, যুবশ্রী যেমন এখন যুবসাথী হয়ে গেছে, তেমনি পুষ্টিশ্রীকে পুষ্টি সাথী করুন, কিন্তু হোক। নির্মলা সীতারামন লোকসভায় বলেন যে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা সেটা জিএসটি মুক্ত। এবারে বই খাতাতেও কিন্তু কোনো জিএসটি আমাদের দেশে নেই। অভিষেকের যে জবাবটা ওই এক্স হ্যান্ডেলে, সম্ভবত আইপ্যাকের লিখে দেওয়া, সঠিকটা বলতে পারবো না, তাতে লেখা হয়েছে পাঠ্য বইয়ে কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার উপরে 12% জিএসটি রয়েছে। যে ল্যাবরেটরির নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। ছবি আঁকার ক্রেয়নেও তাই। দেখুন, পাঠ্য বইয়ে জিএসটি নেই, নির্মলা সীতারামন বলেছিলেন, উনিও মানলেন। উনি নিজের যে ভুলভাল বকা সংসদে সেটাকে ম্যানেজ করার জন্য তিনি কেমন সব অজুহাত দিলেন। একবার ভাবুন, গ্রাফ পেপার কতটুকু প্রয়োজন হয়, ল্যাবরেটরির নোটবুক কতটুকু, এবং এটা কিন্তু সবটাই ছাত্রছাত্রীদের জন্য নয়। এই নোটবুক কিন্তু আয় হয় এরকম ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ছবি আঁকার ক্রেয়নের ক্ষেত্রেও তাই। এইটা শুনে না সবাই বলছে যেমন পিসি তেমন ভাইপো। উনি যেমন বিদ্যাসাগরের মৃত্যুদিনটাকে জন্মদিন বলেন, তারপরে এবার বলে দেন না 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 আমি তো মৃত্যুদিনই বলেছিলাম। আবার উনি যখন বলে দেন এর সাথে তার অমুক তমুক, অমুকের সঙ্গে অমুককে বসিয়ে দেন, সাল তারিখ সব গোলমাল হয়ে যায়, পরে এবার বলে দেন না 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 আমি সব ঠিক বলেছিলাম। ভাইপো কি তাই? আবার সমাজ মাধ্যমে তিনি এটাও বলেছেন, শেষ যাত্রায় জ্বালানোর মতো ধূপকাঠিতে 5% জিএসটি নেওয়া হয় এই নতুন ভারতে। সত্যিই তো, কি কষ্ট, কি কষ্ট। এই রাজ্যে সমব্যথী প্রকল্পে 2000 টাকা দেওয়া হয় যারা বাবা মায়ের সৎকার নিজে করতে পারবেন না তাদের জন্য। এমন অবস্থা রাজ্যের, বাবা মায়ের সৎকার করার টাকা বহু মানুষের কাছে নেই, রাজ্যকে একটা প্রকল্প চালাতে হয়। কতটুকু ধূপকাঠি কিনতে হয়? মৃতদেহের উপর ধূপকাঠির কথা কেন বললেন? হিন্দুর পুজোয় বাড়িতে সুগন্ধি পরিবেশ তৈরি করতেও তো ধূপকাঠি লাগে। দুধেল গাই মুসলমানদের ভোটে 7 লাখি জয় পাওয়া ভাইপো বাবুর মুখে পুজোর কথা যে শোনা যাবে না সেটা তো ঠিকই, কিন্তু ধূপকাঠির 5% ট্যাক্স দিয়ে কি বলা যায় আমাদের দেশে মৃত ব্যক্তির উপরে জিএসটি চাপানো হয়? এটা কি অন্যায় নয়? নির্মলা সীতারামন সদ্য যে বাজেট হলো তাতে হুগলি জেলার ডানকুনি থেকে সুরাট একটা নতুন ফ্রেট করিডর হবে বলে একটা ঘোষণা করেছেন। ভাইপো বাবু সেদিন সংসদে দাবি করলেন এটা নাকি তার পিসিমণি, মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়ে ঘোষণা করা। ভাবতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো রেলের প্রকল্প হলেই বলেন এটা তো আমি করে দিয়েছিলাম। আরে করে দিয়েছিলেন কোথায়? ঘোষণা করেছিলেন বা পরিকল্পনা করেছিলেন, করতে তো পারেননি। তার আগে তো ছেড়ে দিয়েছেন, বারংবার ছেড়েছেন। কিন্তু আদতে এই যে ডানকুনি থেকে সুরাট এই যে নতুন ফ্রেট করিডর হওয়ার কথা, এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেই পারেন না। শুনুন ভাইপো বাবু কি বলেছেন। Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the chief minister of West Bengal. আমি বলি না যে বাংলার নামে খারাপ কথা শুনতে ভালো লাগে না, আপনারা শুনেছেন কিনা জানি না, একবার শুনে নিন। বাংলার ট্যাক্স মানে আসলে কাটমানি। কাটমানি এই শব্দটা না বাঙালির গায়ে বেঁধে, সেটা নিয়ে সংসদে নির্মলা যখন বক্তৃতা করছেন তখন কেমন হট্টগোল হচ্ছিল, একটু শুনুন। সেটার রেশ টেনে নির্মলাও কয়েকটা কথা বলেন, শুনুন একবার। बंगाल में कट मनी सिंडिकेट ले रहा होगा डेथ के ऊपर, उसके कारण वो बोल रहे हैं वो जीएसटी है। वो जीएसटी नहीं, टीएमसी का कट सिंडिकेट, टीएमसी का सिंडिकेट ले रहा है। শুনলেন? এবার ভাইপো বাবুকে একটা কথা বলি। পেট্রোল এবং ডিজেলে লিটার প্রতি যথাক্রমে
19.9 টাকা আর 15.8 টাকা করে ট্যাক্স নেয় কেন্দ্র। কারণ পেট্রোল ডিজেলে তো জিএসটি নেই। আর এই সুযোগে আমাদের রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলে বাড়তি কর চাপায়। আমরা যে টাকায় পেট্রোল ডিজেল কিনি তার থেকে অনেকটা সস্তায় পাবেন দিল্লি, লখনৌ, আহমেদাবাদ, সব জায়গায়। কেন জানেন? আমি কারণটা আপনাদের বলে দিই আজ। ভাইপো বাবু জানেন অথবা জানেন না, কিন্তু বলেন না। আমি বলি, বাংলায় দাম বেশি কারণ বাংলায় পেট্রোল ডিজেলের ওপরে অতিরিক্ত ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট বসানো আছে। কত টাকা বলবো? শুধু তাই নয়, প্রতি লিটার পেট্রোল বা ডিজেল আপনারা যখন কেনেন তার মধ্যে ঢোকানো থাকে রোড ডেভেলপমেন্ট সেস, সড়ক উন্নয়নের জন্য টাকা দিতে হয়। এছাড়াও প্রতি 1000 কিলোলিটারে একটা সেস আছে। পুরো সব পেট্রোল ডিজেল সবেতে একটা সেস আছে। সব মিলিয়ে রাজ্য সরকার অতিরিক্ত সেস যেটা বসায় বা ট্যাক্স বসায়, 25% কর পেট্রোলে বসায় রাজ্য সরকার, যেটা 13 টাকার বেশি প্রতি লিটার। আর ডিজেলে 17%, যেটা প্রায় 8 টাকা। এবার ভাবুন, এত অতিরিক্ত কর কোন রাজ্য নেয়, আমাদের নিতে হয়। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের তো রোজগার নেই। বাংলার মানুষের উপর কত ভালোবাসা দেখুন, তা না হলে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়? মনে রাখবেন, জ্বালানির দাম বাড়া মানে তার প্রভাব সব কিছুতেই পড়ে। সবের দাম বাড়ে, আলু থেকে আলমারি সবের দাম, সবেতেই তো জ্বালানি লাগে। আর একটা কথা বলি, জিএসটি নিয়ে এত প্রশ্ন তুললেন ভাইপো বাবু, এবারের বাজেট বইটা দেখে নিন। রাজ্যের সবচেয়ে বেশি আয় যেখান থেকে হবে সেটা হচ্ছে জিএসটি বাবদ কেন্দ্র যে ভাগের টাকা দেবে সেটা দিয়েই রাজ্য চলবে। এতগুলো ভাতা প্রকল্প চলবে, 46,000 কোটি টাকার বেশি কেন্দ্রীয় অনুদান মিলবে, এই আশায় এত ভাতা ঘোষণা করা হয়েছে। তথ্য মনে রাখতে হবে, তারা হলে এই যে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে, শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা তো লজ্জার, আমাদের জন্য লজ্জার। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।